নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে তটিনীকে তো বলছে পরশুরাম যে বাড়ি ফিরে যেতে, কারণ ওদেরকে ছাড়া বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। তটিনী বলছে যাবো তো, আসলে বোনের বিয়ের বলে কথা, বুঝতেই পারছো, তাই জন্য যাবো তো, আবার আমরা একসঙ্গে থাকবো। তখন মনে মনে পরশুরাম বলছে বোনের বিয়ে তো একটা বাহানা, আমি জানি যে তুমি বিজিত লাহিড়ীর জন্য এখানে আছো। তো এরপরে তটিনীর ফোনে একটা ফোন আসে। তো পরশুরাম বুঝতে পারে যে সেটা তার ইমার্জেন্সি কলই এসেছে, কিন্তু তটিনী সেটাকে কাটিয়ে ওঠার জন্য বলে যে আমার ট্রেলার ফোন করেছে, আমি ব্লাউজ বানাতে দিয়েছি, সেখান থেকে ফোন এসেছে। তো আমি লাট্টু পিকুকে ডেকে দিচ্ছি, তুমি কথা বলো, আমি একটু আসছি। তো পরশুরাম তো বুঝতে পারে যে ও মিথ্যে কথা বলছে, কারণ ওর ইমার্জেন্সি ফোন কলটা রিসিভ করতেও চলে যায়। তো তাই ভাবছে যে তুমি কি লুকোচ্ছ, তোমার এই পরিচয়ের আড়ালে কোন পরিচয় আছে। আর ওদিকে দেখা যাচ্ছে নন্দিনী কোর্ট থেকে ফিরছে, ঠিক সেই সময় ভানু, বাবিন আর কবির তাকে ঘেরাও করেছে। বলছে যে এরপরে কবিরের কেসের নাকি ডেট পড়েছে, তাই ওকে সেখানে অ্যাপিয়ার করতে বারণ করছে। তো ও তো বলছে সেখানে ও অ্যাপিয়ার করবেই, কারণ ও জীবনে মানে কোনো কেস হারেনি। তো বাবিনরা বলছে জীবনে কটা কেস লড়েছিস, দুই একটা তো পেটি কেস লড়েছিস, তো এই কেসটা কিন্তু অনেকটা বড়, এখান থেকে সরে যা, এভাবে ওকে ধমকাচ্ছে। তো এবার কবির বলছে, মানে কবির কিন্তু ফোন করছে ওর বউকে, ফোন করে বলছে আরাধ্যাকে যে ওর দিদির সাথে কথা বলতে। এবার যেই ফোনটা ওর দিদিকে দিয়েছে নন্দিনী, তখন বলছে আমি যখন কালো পোশাকটা পরে নিই না, আমি কোনো আত্মীয় স্বজনকে মানি না, এ বলে ফোনটা কেটে দেয়। তারপরে ফোন করে তটিনী। তো তটিনী ফোনটা রিসিভ করতেই বলে যে এখানে কবির, বাবিন আর যে যে এসেছে আর কি, বলছে এরা এখানে উপস্থিত আছে। তো সেখানে তখন বিজিত লাহিড়ী চলে আসে, বলছে আপনি আমার নামটা বলতে ভুলে গেছেন। তো নন্দিনী দেখে একটু অবাক হয়। তখন নন্দিনী ফোনটা বিজিত কানে নেয় আর তটিনীর সাথে কথা বলছে। তটিনী বলছে যে তুমি কোর্ট চত্বরে কি করছো, ওই চত্বরে যেও না, তোমার জন্য রাস্তা আলাদা করা আছে। তো বিজিত বলছে যে আপনি আমাকে চেনেন না কিন্তু। বলে আমি চিনি, খুব ভালো করেই চিনি, তোমার 4টে অফিসে রেড করা হয়েছে। বিজিত বলছে মুখ সামলে কথা বলুন, আয়ুষীর দিদি বলে আপনাকে কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো কিছু করিনি, নাহলে কিন্তু আপনার পালস খুঁজে পাওয়া যেত না, তাই বলছে। বলছে না হলে কবে আপনাকে শ্যুট করে বেরিয়ে যেতাম। তো তটিনী বলছে চিন্তা করো না, তুমি বিয়ের পিড়ি অবধি পৌঁছতে পারবে না, তার আগেই তোমাকে তুলে নেবে। বলে তুলে নেবে? কে কে তুলবে আমাকে শুনি। তটিনী তখন বলছে সেটা তুমি বিয়ের মণ্ডপেই দেখতে পাবে। এই বলে কিন্তু ফোনটা কেটে দেয়, আর ওদিকে বিজিত হ্যালো হ্যালো করতে থাকে। আর এদিকে জিৎ গাঙ্গুলি, মানে জিৎ মুখার্জি আর কি, জিৎ মুখার্জি আসে তটিনীর কাছে, এসে বলছে যে কার সাথে কথা বলছিলি। তো জিৎ মুখার্জি জিজ্ঞাসা করাতে তটিনী বলছে তোমার ছোট জামাইয়ের সাথে কথা বলছিলাম। তার কারণ তোমার ছোট জামাই, তারপর কবির, বাবিন, ভানু, এরা সবাই কোর্টে গেছে দিদিকে থ্রেট করতে, তাই আমি তোমার ছোট জামাইকে থ্রেট করছিলাম। জিৎ মুখার্জি বলছে বেশ করেছে, বেশ করেছে গেছে, কারণ নন্দিনীকে বুঝতে হবে একটা সামান্য ব্যাপারকে নিয়ে এতটা ভাবা ওকে বন্ধ করতে হবে। আর আমার আরাধ্যা, কবির, এদেরকে বাঁচতে দিতে হবে। তখন আরাধ্যা আসে, এসে বলছে যে বাঁচতে দিচ্ছে কই, বাঁচতে দিচ্ছে কই, ওরা একটা সামান্য ঘটনাকে নিয়ে ওরা এত বড় করছে। তটিনী বলছে সামান্য ঘটনা? কোনটাকে সামান্য ঘটনা বলছিস? আমার লাট্টুকে কিডন্যাপ করা হয়েছিল, আমার সন্তানকে কিডন্যাপ করা হয়েছিল। তুই যদি মা হতিস না, তাহলে তুই বুঝতে পারতিস যে তোর সন্তানকে কিডন্যাপ করলে কেমন লাগে। তখন কিন্তু জিৎ মুখার্জি একটা ধমক দিয়ে তটিনীকে চুপ করানোর চেষ্টা করে। জিৎ গাঙ্গুলি কিন্তু চিৎকার করে বলছে যে আমার 2 মেয়ের লাইফে কিন্তু তুই ইন্টারফেয়ার করবি না। বলছে করবো, 100 বার করবো, আর এই সব কিছুর জন্য তোমরা দায়ী, তোমাদের 2 নম্বরই ব্যবসা দায়ী। মানে এদিকে তটিনী চিৎকার করছে, ওদিকে জিৎ মুখার্জি চিৎকার করছে। তো জিৎ মুখার্জির সাথে কথা বলতে বলতে এদিকে তটিনী তো বলছে বিজিত লাহিড়ী কিছুতেই বিয়ের পিড়িতে বসবে না। তখন আয়ুষী এসে কথাটা শুনে ফেলে যে কি বলছিস তুই, বিয়ের পিড়িতে বসবে না মানে? তখন বলছে না কিছু না। এই বলে তটিনী যখন চলে যাচ্ছে, তটিনী হাতটা ধরে নেয় আয়ুষী, আর বলছে যে বল, সত্যি করে বলতে কি বলতে চাইছিলি। তখন তটিনী বলছে হাতটা ছাড়। বলে না ছাড়বো না, আগে তুই বল। বলে হাতটা ছাড়। যখন ছাড়ছে না, আয়ুষীর হাতটা ধরে ফেলে। আর ঠিক পরশুরাম যেভাবে হাত ধরলে সবার হাত অবশ হয়ে যায়, একদম সেম ভাবে হাত ধরেছে তটিনী আয়ুষীর, আর আয়ুষীর হাতটা কিন্তু অবশ হয়ে যাচ্ছে আর খুব পেন হচ্ছে। ওরা তো অবাক হয়ে যায়, দিয়ে কিছুক্ষণ পর হাতটা ছেড়ে দেয়। আয়ুষী বলছে আমার খুব পেন হলো। তখন বলছে পেন তো হবেই, ঝটকা তো লাগবেই, এরপরে বিয়ে হলে তখন বুঝতে পারবি, তখন লাগবে আসল ঝটকাটা। বলে মানে? বলে মানে বিজিত লাহিড়ী আসলে একটা, বলতে বলতে থেমে যায়। তখন বলছে কি বল কি বল। জিৎ মুখার্জি কিন্তু অবাক হয়ে তাকিয়ে আছে তটিনীর দিকে। তটিনী বলছে না কিছু না, আসলে কি বলতো, বর নির্বাচনটাই ভুল হয়েছে, আর তুই না এটা বিয়ের পরে বুঝতে পারবি, কারণ বিজিত লাহিড়ী আসলে, এই জিনিসটা বলতে বলতেই কিন্তু তটিনীর ফোনে একটা ফোন আসে। তখন ফোন এসে বলছে রিপোর্ট ইমিডিয়েটলি। তটিনী বলছে ইয়েস স্যার। আর এই ইয়েস স্যার কথাটা শুনে কিন্তু বাড়ির সবাই অবাক হয়ে যায়। দিয়ে আরাধ্যা বলছে তুই কাকে স্যার বললি? তটিনী বলছে না কিছু না। তখন জিৎ মুখার্জি বলছে তোকে না খুব মিস্টেরিয়াস লাগছে। তটিনী বলছে পুরো ব্যাপারটাই তো মিস্টেরিয়াস। এই বলে কিন্তু বেরিয়ে যায় তটিনী, আর আয়ুষী ডাকতেই থাকে।
আয়ুষী বলছে এসব কি হচ্ছে বাবা, কি বলছে ও, বিজিত লাহিড়ীর ব্যাপারে কি বলতে চাইলো? জিৎ মুখার্জি বলছে তুই চিন্তা করিস না, তোর পাশে তোর বাবা আছে, তোর কাকা আছে, তোর জ্যাঠা আছে, এমনকি কর্ণ চ্যাটার্জি আছে, আর স্বয়ং বিজিত লাহিড়ী আছে, তুই চিন্তা করিস না, বিজিত লাহিড়ী আসবে, বিয়ের পিঁড়িতে বসবে, তোদের বিয়েটাও হবে। এদিকে দেখা যাচ্ছে অটো করে পরশুরাম নেমেছে, একদম সাদাসিধা বীমা কোম্পানির এজেন্ট। তো চলে যাচ্ছে, তখন বলছে এই যে আমি এখানে বসে আছি, মানে অটো ড্রাইভারকে এবার বলছে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আপনার দাদা, আপনার পেমেন্টটা, আপনার টাকাটা। দেখা যাচ্ছে অটো ড্রাইভার সেজে আছে স্বয়ং বলরাম। তো বলছে দেখিস সাবধানে, বলছে হ্যাঁ হ্যাঁ চিন্তা করিস না, আমি একেবারে পাকাল মাছের মতো। তো আমাদের উপর কিন্তু ফলো রাখা হচ্ছে, নজর রাখা হচ্ছে, তো অটোটা একটু সরিয়ে রাখিস। বলে হ্যাঁ তুইও সাবধানে যাস, কারণ উল্টো দিকে কিন্তু একজন সুন্দরী নারী। পরশুরাম বলছে উর্বশী, রম্ভা এরা স্বয়ং কিচ্ছু করতে পারবে না। বলছে আমি পরশুরাম, এই পরশুরামের তটিনী আছে, যেমন অবতার পরশুরামের ছিল ধরিত্রী। এই বলে পরশুরাম চলে যায় আর বলরাম গুড লাক উইশ করে। দেখা যাচ্ছে ভিতরে ওই যে নিশা, সে একদম প্যান্ট শার্ট পরে সুন্দরভাবে সেজে গুজে বসে আছে, সম্ভবত মনে হয় পরশুরামের ওয়েট করছে। আর এদিকে মায়া আর সৌরভ বসে আছে আরেকটা টেবিলে। তো বলরাম ফোন করেছে সৌরভকে, পরশুরাম ঢুকছে, লক্ষ্য রাখিস। তখন বলছে বেকার ঢুকছে, লাশ পড়ে থাকবে, বেকার এইসবে পাঙ্গা নিচ্ছে, ও র্যাকেটটাকে চেনে না। বলরাম বলছে তাতে তো তোর ভালোই হবে রে সৌরভ, তুই তো এটাই চাইছিলি যে পথের কাঁটা সরে যাক আর তুই সেই জায়গাটাতে বস। বলে সবসময় পিঞ্চ করে কথা বলিস না, সৌরভ বলছে। বলরাম বলছে কেন রে, খারাপ কি বললাম, তুই তো এটাই চাস। বলে হ্যাঁ বসবো তো মাথার উপরে চড়ে, তাই বলছে। এ বলে বলছে পরশুরাম ঢুকছে, এখন ফোনটা রাখ, এ বলে ফোনটা রেখে দেয়। এবার কিন্তু পরশুরাম ভেতরে ঢুকেছে। তো সৌরভ আর মায়ের সাথে চোখে চোখে ইশারা হয়ে যায়। তো ঢুকে দেখছে যে একদম সুন্দরী রমণী সেজে আছে সেই নিশা। তো মনে মনে পরশুরাম বলছে সুন্দরী রমণী সেজে আছো, যতই করো এই শূর্পণখার নাসিকা কাটবে এই পরশুরাম। তো নিশা বলছে যে হাই, বসুন বসুন। তো বলছে যে আপনি আসবেন আমি ভাবতেই পারিনি। পরশুরাম তো মানে একদম সাদাসিধে থাকার অভিনয় করছে। পরশুরাম বলছে আপনার হাজবেন্ড কোথায়? তখন বলছে আমার হাজবেন্ড ও তো বাড়িতে আছে, ও টিভি দেখছে, ও সারাক্ষণ স্পোর্টসের চ্যানেল নিয়ে ব্যস্ত থাকে। পরশুরাম বলছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ জানি। পরশুরামকে জিজ্ঞাসা করছে কি নেবেন? পরশুরাম আশেপাশে তাকিয়ে দেখছে, বলছে কফি শপে তো কফি নেব। তো নিশা বলছে আপনার বউ কোথায়? বলে ও ওই যে বলেছিলাম যে বাপের বাড়িতে আছে। তো এবার নিশা জিজ্ঞাসা করছে যে আপনার স্ত্রী বোধহয় জানে না না যে আপনি এখানে এসেছেন? তো পরশুরাম বলছে না, জানে না। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখতে হবে। তো আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকালকে আবার নতুন পর্বের রিভিউ নিয়ে। টাটা।